গোটা দেশে শনিবার শেষ দফার ভোট মিটেছে। এখন অপেক্ষা শুধুমাত্র রেজাল্টের। তা অবশ্য 4 তারিখ জানা যাবে, কিন্তু তার আগে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে গিয়েছে। বিজেপি কি আদৌ 400 আসনের টার্গেট পূরণ করতে পারবে, নাকি বাজিমাত করবে ইন্ডিয়া জোট? তা জানতে আমাদের সবাইকেই অপেক্ষা করতে হবে। তবে তার আগে বুথ ফেরত সমীক্ষায় মিলল বড় সড় ইঙ্গিত। ইন্ডিয়া টুডে অ্যাক্সেস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী দেশে 543টি আসনের মধ্যে এনডিএ সরকার 361 থেকে 401টি আসন পেতে পারে। ইন্ডিয়া জোট 131 থেকে 166টি আসন পেতে পারে, আর অন্যান্যরা 8 থেকে 20টি আসন পেতে পারে। আমাদের এই সমীক্ষা অনুযায়ী বর্তমানে নরেন্দ্র মোদী ফের একবার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার জন্য এগিয়ে রয়েছেন। এই নিয়ে একটি বিশ্লেষণ দেখাবো আপনাদের। যেটার জন্য আপনারা অপেক্ষা করছিলেন, পশ্চিমবঙ্গের নাম্বার দিয়ে দিয়েছি, অন্যান্য রাজ্যগুলোর নাম্বারও দিয়ে দিয়েছি। সব শেষে যেই নাম্বারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সর্বভারতীয় স্তরের নাম্বার, অল ইন্ডিয়া ট্যালি, ইন্ডিয়া টুডে মাই অ্যাক্সেস ইন্ডিয়ার আজ তাক বাংলার যে বুথ ফেরত সমীক্ষা, সর্বভারতীয় ট্যালি আপনাদের সামনে এবার আমরা তুলে ধরতে চলেছি। ফুল ফ্রেমে আপনাদেরকে এবার দেখাবো ইন্ডিয়া টুডে মাই অ্যাক্সেসের সর্বভারতীয় ট্যালি। ভারত কে জিতছে? মোট আসন 543, এবং সেই 543-এর মধ্যে এনডিএ মানে বিজেপি প্লাস পাওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী 361 থেকে 401টি আসন। 370টি আসনের টার্গেট ছিল বিজেপির। সেই আসন তারা এককভাবে ক্রস করতে পারছে কিনা সেটা আমরা বলতে পারছি না, কিন্তু বিজেপি প্লাস মানে এনডিএ তারা 400 আসনের গণ্ডি পেরিয়ে যেতে পারেন। 361 থেকে 401টি আসন তাদের পাওয়ার সম্ভাবনা রয়েছে। 29টি আসনের ফায়দা তাদেরকে হতে পারে। ইন্ডিয়া জোট, যে ইন্ডিয়া জোট অনেক ভরসা নিয়ে তৈরি করা হয়েছিল, অনেকগুলি পার্টি, বিরোধী দল, রিজনাল দল তারা একসাথে আসলেন। যে ইন্ডিয়া জোটের শরিক তৃণমূল কংগ্রেস, তারা 131 থেকে 166টি আসন পেতে পারে। তাদেরও কিন্তু একটা উত্থান হচ্ছে, 55টি সিটের ফায়দা তাদের হচ্ছে, কিন্তু নট গুড এনাফ। সেটা দিয়ে তারা সরকার গঠন করতে পারবেন না। অন্যান্য দল যারা রয়েছে, যারা এই দুটি ব্লকের সদস্য নন, তারা 8 থেকে 20টি আসন পেতে পারেন। সুতরাং এই বুথ ফেরত সমীক্ষা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী আরেকবার প্রধানমন্ত্রী হতে পারেন। তৃতীয়বারের জন্য বিজেপি এনডিএ অন্তর্ভুক্ত হয়ে তারা আরেকবার ক্ষমতায় আসতে চলেছেন, এবং বলা যেতে পারে যে এটাকে একটা ক্লিন সুইপই বলা যায়। একেবারে শুধুমাত্র একক সংখ্যাগরিষ্ঠতাই নয়, একটা বিশাল মার্জিনের সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে চলেছে বিজেপি তথা এনডিএ। বলা যেতেই পারে পুরো ভারত, উত্তর থেকে দক্ষিণ, কারণ তেলেঙ্গানা এবং অন্ধ্র রেজাল্টও আপনাদেরকে দেখিয়েছি, পূর্ব থেকে পশ্চিম পুরোটাই কিন্তু গেরুয়া রঙে রাঙিয়ে দেওয়ার একটা সম্ভাবনা আগামী 72 ঘন্টার মধ্যে তৈরি হয়েছে। আমরা কুইকলি সবার থেকে কমেন্ট নিয়ে আমাদের এই অনুষ্ঠান শেষ করব। সবার আগে আমি একবার সুজয়ের কাছে যাই। সুজয়, তুমি পশ্চিমবঙ্গের ট্যালিটা বারবার বললে, বিজেপির সাথে কথা বলে, কিন্তু পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা, আমরা এর আগেও অনেকবার কথা বলে দেখেছি, তারা সেভাবেও কিন্তু ততটাও কনফিডেন্ট ছিলেন না। তাদের বুকে অনেকটা বল যোগাবে আজকের এই বুথ ফেরত সমীক্ষা। অবশ্যই, একদম। এবং নরেন্দ্র মোদী যেটা বলেছিলেন যে ইসবার 400 পার, তো মোটামুটি আমাদের সেই দিকেই যে সমীক্ষা সেদিকেই এগোচ্ছে। এবং এই সমীক্ষা দেখে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যেরকমভাবে খুশি হবে, রাজ্য নেতৃত্ব অনেকটাই উৎসাহিত হবে। কৌশিক দা, আমার কিন্তু মনে হচ্ছে ইলেকট্রাল বন্ডের একটা প্রভাব রয়েছে এই পুরো সমীক্ষাটা। এটা আমার সমীক্ষাতে একদম ইলেকট্রাল বন্ডের একটা, কারণ এখানে কংগ্রেসের কথা নেই, বামেদের কথা নেই, কোনো বিরোধী দলের কথা নেই, কোনো আঞ্চলিক দলের কথা নেই, সবটাই এনডিএ ইন্ডিয়া। এখন ইন্ডিয়া জোটে তো সব আঞ্চলিক দল নেই, যারা কতগুলো বিজেপি বিরোধী দল রয়েছে ঠিকই, কিন্তু কোথাও একটা মনে হয় ইলেকট্রাল বন্ডের একটা প্রভাব রয়েছে। মানে তুমি বলছো খুব একতরফা লাগছে, কিন্তু যদি মানুষের রায় একতরফা হয় বা মানুষের
গ্রাসরুট লেভেলে, মানে আমরা জানি না এই মুহূর্তে মানে সমস্যার বিষয় যেটা সাধারণ মানুষের ক্ষেত্রেও, যে আমরা খুব না বাবল বা ইকো চেম্বারের মধ্যে থাকি, কারণ সোশ্যাল মিডিয়া এবং তার অ্যালগোরিদমগুলোই এমন যে আমরা যেটা পছন্দ করছি সেটাই আমাদের কাছে আরো বেশি করে দিয়ে আসছে। সুতরাং আমাদের রাজনৈতিক অভিমত বা রাজনৈতিক মতামত যা হয় সেটা তো অনেক সময় সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পায়, আমরা কি লাইক করছি, কি পছন্দ কি অপছন্দ, কোথাও গিয়ে কি এই যে আলোচনাগুলো, রাজনৈতিক আলোচনাগুলো, সেইগুলো একতরফা হয়ে গেছে, নাকি সত্যি এই ধরনের যদি একটা আন্ডার কারেন্ট বা এই ধরনের একটা সুইপ যদি হয়ে থাকে তাহলে সেটাকে আমরা ধরতে পাচ্ছি না বলে মনে হয়? এমন কোনো র্যাডিক্যাল চেঞ্জ তো হয়নি যে একটা আন্ডার কারেন্ট হয়ে যাবে, আমি পশ্চিমবঙ্গের নিরিখে বলছি। আর এই যে সমীক্ষা আমি দেখছি সব জায়গাতেই, মানে অঙ্গরাজ্যগুলো সহ পশ্চিমবঙ্গ সব জায়গাতেই একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট এবং কেন্দ্রে যে যারা রয়েছেন তাদের একটা জয় জয়কারের একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে। ডিমনিটাইজেশন, কোভিডের ফলে যে ইকোনমিক ডিস্ট্রেস, এইগুলোর কোনো রকম কোনো ইঙ্গিত কিন্তু আমরা এই নির্বাচনে মানে পেলাম না। এটাই খুব আশ্চর্যের যে নোট বাতিল এবং কোভিডের সময় পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরতে পারেনি, প্রচুর মানুষ চাকরি হারা হয়েছে, তারপরেও সমীক্ষা বলছে যে মানে এটা কিন্তু কোনো সাধারণ রেজাল্ট নয়, এটা একটা ক্লিন সুইপ। একদম। যদি খুব কষ্ট করে টেনে হিচড়ে 280 পেয়ে বিজেপি করতো তাহলে বলা যেতে পারতো যে মানুষের একটা প্রতিফলন হচ্ছে, কিন্তু এই প্রত্যেকটা জিনিস এখানে আমার একটা ভিন্ন বক্তব্য আছে, সেটা হচ্ছে যে আমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেভাবে আমার কাছে খুব অবিশ্বাস্য মনে হচ্ছে পরিসংখ্যানটা, মানে কিন্তু জাতীয় স্তরে আমি কিন্তু অতটা বিস্মিত নই। বেশ, তার কারণ মানে অন্যান্য রাজ্যের সব মিলিয়ে আমার যেটা মনে হচ্ছিল যে 400 ক্রস করে যাওয়া, এটা আমার মনে হয়নি। আই মাস্ট বি ট্রুথফুল। আমার যেটা মনে হচ্ছিল সেটা হচ্ছে যে 280 থেকে 300 নরেন্দ্র মোদী কমফোর্টেবল মেজরিটি, বিজেপি কমফোর্টেবল মেজরিটি হবে। তার দুটো কারণ আমার মনে হয়েছে, যেটা আবার বলছিলাম যে দারিদ্র, তারপরে কর্মহীনতা, যেগুলো কৌশিক বলছে, সেগুলো যে প্রচারের হাতিয়ার হতে কি আমরা দেখেছি গোটা নির্বাচনে? আমরা কি দেখেছি যে ইন্ডিয়া সমস্ত মানে বিরোধীরা মিলে একটা বড় মোদি বিরোধী একটা এজেন্ডা তৈরি করতে পেরেছে? বরং আমি কিন্তু এই আজ তাক বাংলার অনুষ্ঠানেও বলেছি যে খুব অদ্ভুত লাগছে যে 89-এ বিশ্বনাথ প্রতাপ সিং সে কিন্তু বোফোর্স নামক একটা ইস্যু করে রাজীব গান্ধীকে সত্যি মিথ্যে যাই হোক তাকে উৎখাত করেছিল। বিরোধীরা কিন্তু ইস্যু তৈরি করে ভোটের সময়, যেটা আমি বারবার বলি, 2G স্পেকট্রাম, মনমোহন সিং এর পঙ্গুহীনতা, নীতিপঙ্গুহীনতা, এইগুলো তো সমস্ত ইস্যু হয়েছিল। কিন্তু রাহুল গান্ধী, প্রথম কথা, রাহুল গান্ধী ইজ এ নন সিরিয়াস মানে লিডার, মানে আমি এটা দুঃখের সঙ্গে বলছি, হি মে বি এ ভেরি গুড হিউম্যান বিং, গুড সোল, কিন্তু মোদি এবং অমিত শাহর মতো 24x7 রাজনীতি করার সঙ্গে তো সেখানে কিন্তু মানুষ কিন্তু না 77 সালের মোরারজি সরকার, চরণ সিং, আমি তখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছি কিন্তু সেটা দেখিনি নিজের চোখে, কিন্তু আমি তারপরে তো দেবেগৌড়া, গুজরাল, চন্দ্রশেখর, ভিপি সিং সব দেখেছি। একটা ইনস্টেবিলিটি, নৈরাজ্য, মানে অনেকে ইনটলারেন্স বা সাম্প্রদায়িকতা এইসব নিয়ে সমালোচক করেন, কিন্তু একটা স্টেবল গভর্নমেন্ট ওটা অনেক বেশি প্রায়োরিটি পায়। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।